হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার এপিসোড অফ গল্প ভূতের আড্ডা, যেখানে আমি আপনাদের সাথে এমন কিছু ভৌতিক ঘটনা শেয়ার করে থাকি যেগুলো বইতে লেখা কোনো কল্পকাহিনী নয়। এই ঘটনাগুলো বাস্তবে কারোর না কারোর সাথে ঘটেছে। তবে গল্প শুরু করার আগে এটা বলে রাখা দরকার, যেহেতু এই ঘটনাগুলোর কোনো সত্যতা যাচাই করা সম্ভব নয় এবং আমিও আমার চ্যানেলে কোনো রকম অন্ধবিশ্বাস এবং অলৌকিক ঘটনাকে প্রমোট করি না, তাই আশা করব আপনারাও এই গল্পগুলোকে শুধুমাত্র এন্টারটেইনমেন্টের বিষয়বস্তু হিসেবে গ্রহণ করবেন এবং এর গা ছমছমে ব্যাপারটাকে উপভোগ করবেন। আর হ্যাঁ, যদি আপনারাও আপনাদের জীবনের কোনো সত্যি ভৌতিক ঘটনা আমার সাথে শেয়ার করতে চান, তবে অবশ্যই ডেসক্রিপশানে মেল আইডি দেওয়া আছে, ওখানে গল্প লিখে পাঠাতে পারেন। আমি অবশ্যই আমার চ্যানেলে সেই ঘটনাগুলো শেয়ার করব। সো উইদাউট এনি ফার্দার ডিলে, লেটস জাম্প ইনটু টুডেজ স্টোরি। আজকে আমি যে গল্পটা আপনাদের সাথে শেয়ার করব সেটা আমাকে আমার এক অফিস কলিগ বলেছে। তবে ঘটনাটি তার সাথে নয়, তার এক আত্মীয়ের সাথে, অথবা বলা ভালো ওই আত্মীয়ের বাড়িতে ঘটেছিল। তবে ওনার রিকোয়েস্টে জায়গার নাম এবং যাদের সাথে ঘটনাটি ঘটেছিল তাদের সবার নাম আমি চেঞ্জ করে দিচ্ছি। অরুণ পাল ছিলেন একজন হাই স্কুলের শিক্ষক। তিনি তার স্ত্রী সুরভি পাল এবং তাদের একমাত্র ছেলে সমরেশ পালের সাথে আলিপুরদুয়ারের একটি শহরে থাকতেন। সুরভি পালও একজন প্রাইমারি স্কুলের টিচার ছিলেন। যেহেতু স্বামী স্ত্রী দুজনেই স্কুল শিক্ষক ছিলেন, তাই তাদের আর্থিক অবস্থা খুবই ভালো ছিল। ছোটবেলা থেকেই ছেলে সমরেশ খুব আদরেই বড় হয়েছিল। বিশেষ করে তার মা তার কোনো দিন কোনো চাহিদাই অপূর্ণ রাখেনি, আর সে কারণেই ছোটবেলা থেকে ও একটু একরোখা এবং জিদি স্বভাবের হয়ে উঠেছিল। তাই পড়াশোনা শেষ করার পর বাবার অনেক ইচ্ছে থাকা সত্ত্বেও ও চাকরি বাকরির দিকে একদম যাওয়ার চেষ্টা করেনি। উপরন্তু মায়ের সাহায্যে কিছু মূলধন জোগাড় করে ব্যবসা করার কথাই ও ভেবেছিল। কিন্তু অনেক ধরনের অনেকভাবে চেষ্টা করেও কোনো ব্যবসাতেই ও প্রতিষ্ঠিত হতে পারেনি। আর এই কারণেই অরুণ পালের ছেলেকে নিয়ে চিন্তার শেষ ছিল না। অন্যদিকে সুরভি পালেরও একটি ইচ্ছে ছিল যে ওনারা একটি প্রাসাদ সম বাড়িতে থাকবেন। তাই নিজেদের বাড়ি থাকা সত্ত্বেও আলিপুরদুয়ারেই ওনারা আরও একটি বড় জমি কিনে সেখানেই তৈরি করতে থাকে একটি বিশাল বিলাসবহু বাড়ি। এই বাড়িটি তৈরি করতে বেশ কয়েক বছর সময় লেগেছিল এবং কনস্ট্রাকশন চলাকালীনই সুরভি পাল নিজেই সময় বের করে ওই বাড়ির কাজের তত্ত্বাবধান করতেন। নিজের মনের মতো করে ধীরে ধীরে তৈরি করতে থাকেন তার স্বপ্নের বাড়িটি। অন্যদিকে এর মধ্যে অনেক ব্যবসাতে অসফলতার মুখ দেখার পর অবশেষে অনেক চেষ্টায় একটি ব্যবসায় কিছুটা স্থিতি লাভ করে সমরেশ। সেই সুযোগে তার বাবা মা তার বিয়ে দেওয়ার জন্য মনস্থির করেন। ফলত কয়েকদিনের মধ্যেই কুচবিহার জেলার এক বনেদি পরিবারের মেয়ে পায়েলের সাথে সমরেশের বিয়ে ঠিক হয়। সুরভি দেবীর ইচ্ছে ছিল ছেলে বিয়ের পর নতুন বউকে নিয়ে তারা তাদের নতুন বাড়িতে একবারে উঠবে। কিন্তু বাড়ির কাজ কমপ্লিট হতে তখনও প্রায় 8-9 মাস সময় লাগার কথা ছিল, আর সেই হিসেবে বিয়ের ডেটও 1 বছর পরেরই ঠিক করা হয়। সেই কারণে বাড়ির কাজ তাড়াতাড়ি কমপ্লিট করা এবং বিয়ের সমস্ত ব্যবস্থা করতে সুরভি দেবী খুব ব্যস্ত হয়ে পড়েছিলেন। তিনি সেই সময় প্রচণ্ড খুশি ছিলেন, কিন্তু তার এই খুশি বেশি দিন স্থায়ী হয়নি। হঠাৎ করেই তিনি প্রচণ্ড অসুস্থতার মধ্যে পড়ে যান। অনেক উন্নত মেডিকেল ট্রিটমেন্টের পরেও অরুণবাবু এবং সমরেশ সুরভি দেবীকে বাঁচাতে পারেননি। তার স্বাদের বাড়িটি প্রায় কমপ্লিট হয়ে গিয়েছিল, কিন্তু ওনার সেই বাড়িতে থাকার ইচ্ছেটা অসম্পূর্ণই থেকে গেছিল।
এই ঘটনাতে অরুণবাবু প্রচণ্ড পরিমাণে ভেঙে পড়েছিলেন এবং তিনি খুবই একা হয়ে যান। সমরেশ তার সদ্য সফল হওয়া বিজনেসেও আর মন লাগাতে পারছিল না। পুরো বাড়িতে কেমন একটা শোকের আবহাওয়াতে ওদের জীবনটা হঠাৎ করেই থমকে গিয়েছিল। সমরেশের বিয়ের ডেট আর মাত্র 6 মাসই বাকি ছিল, কিন্তু মা মারা যাওয়ার জন্য বিয়ের ডেটটা পিছিয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু আত্মীয় স্বজন এবং পরিচিত সকলে অরুণবাবুকে পরামর্শ দেন যে 6 মাসের মধ্যেই পুরোহিতের বিধান মেনে বাৎসরিক কাজটা সম্পন্ন করে নিতে, যাতে সমরেশের বিয়েটা নির্ধারিত তারিখেই হতে পারে। এতে বাড়িতে ছেলের বউ এলে পরিস্থিতিটা কিছুটা স্বাভাবিক হবে। প্রথমটাতে অরুণবাবু এই পরামর্শে একদমই রাজি ছিলেন না, তবে অনেক চিন্তাভাবনা করে অবশেষে রাজি হয়ে যান এবং একজন পুরোহিতের পরামর্শে দিন ঠিক করে সুরভি দেবীর বাৎসরিক কাজ সম্পন্ন করেন। এরপরে অত্যন্ত সামান্য আয়োজনের মাধ্যমে সমরেশের বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়। এর মধ্যেই সুরভি দেবীর স্বাদের বাড়িটিও একদম কমপ্লিট হয়ে গেছিল। নিয়ম মেনে গৃহপ্রবেশের অনুষ্ঠানও করা হয়ে গিয়েছিল। যেহেতু এটি মায়ের স্বপ্নের বাড়ি ছিল, তাই মেইন গেটে সমরেশ তার মায়ের নামে একটি ফলক তৈরি করেছিল। সেখানে লেখা ছিল সুরভি ভবন। মায়ের শেষ ইচ্ছে অনুযায়ী সমরেশ তার নতুন বউ পায়েলকে নিয়ে ওঠে তাদের নতুন বাড়িতে। এই বাড়িটি ছিল বিশাল জমির ওপরে তৈরি করা একটি 3 তলা বাড়ি। অরুণবাবু একতলাতে একটি ঘরে একাই থাকতেন। সমরেশ পায়েলকে নিয়ে দোতলার ঘরে থাকতে শুরু করে এবং 3 তলাটা পুরোটাই ফাঁকা থাকত। যেহেতু ওরা এই প্রথমবার এই বাড়িতে থাকতে এসেছিল, তাই এই নতুন পাড়ার প্রতিবেশীদের সাথে তাদের অত পরিচিতি ছিল না। তবে যেহেতু সুরভি দেবী মাঝে মধ্যেই বাড়ির কাজ দেখাশোনা করার জন্য এখানে আসতো, তাই পাশাপাশি 2-1 মহিলার সাথে ওনার বেশ পরিচিতি হয়ে উঠেছিল। এরকমই ওদের বাড়ির উল্টো দিকে যে বাড়িটি ছিল, সেই বাড়ির ভদ্রমহিলা, যার নাম ছিল মানসী রায়, ওনার সাথে সুরভি দেবীর একরকম বন্ধুত্ব হয়ে গিয়েছিল। তাই সুরভি দেবীর মৃত্যুর সংবাদে উনি বেশ দুঃখ পেয়েছিলেন। আজ যখন সমরেশরা নতুন বাড়িতে থাকতে এসেছিল, তখন মানসী দেবী সারা দিন ধরেই বারে বারে ওদের বাড়ির দিকে খেয়াল রাখছিলেন। সুযোগ পেয়ে অরুণবাবুর সাথে কথাও বলেছিলেন। যেহেতু সারাদিন সমরেশরা একটু ব্যস্ততার মধ্যে ছিল, তাই বিকেল হতে না হতেই ওরা খুব ক্লান্ত হয়ে পড়ে এবং ওরা সকলেই ঘরের ভিতরে রেস্ট নিচ্ছিল। সেই সময় মানসী দেবী তার বাড়ির বারান্দায় দাঁড়িয়ে কোনো একটা কাজ করছিলেন। হঠাৎ করে সমরেশদের বাড়ির দিকে চোখ যেতেই উনি দেখলেন ওদের ছাদে একজন মহিলা ছাদের পাঁচিলের ধার ঘেঁষে দাঁড়িয়ে আছে। এই আবছা অন্ধকারেও মানসী দেবীর বুঝতে অসুবিধা হয়নি যে ওটা সুরভি দেবী। মনের খেয়ালেই ওনাকে উদ্দেশ্য করে একবার হাতও নাড়ালেন, কিন্তু ছাদে থাকা ভদ্রমহিলা কোনো রকম রেসপন্স করল না দেখে একটু অপ্রস্তুত হয়ে পড়ে ঘরের ভেতরে চলে আসেন। কিন্তু পর মুহূর্তেই এক অদ্ভুত ভয়ে ওনার শরীরের মধ্যে দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে ওঠে। কয়েক মুহূর্তের জন্য উনি ভুলেই গেছিলেন যে সুরভি দেবী আর বেঁচে নেই। তাহলে ছাদে উনি কাকে দেখলেন? মনে কিছুটা সাহস জোগাড় করে গুটি গুটি পায়ে আবার বারান্দায় এলেন এবং সমরেশদের বাড়ির ছাদের দিকে মুখ তুলে তাকালেন। কিন্তু না, সেখানে কেউ ছিল না। মানসী দেবী কিন্তু নিশ্চিত ছিলেন যে উনি সুরভি দেবীকেই দেখেছিলেন, কিন্তু এটা কি করে সম্ভব? তিনি এই কথাটা নিজের হাজবেন্ডকে বললেও পরের দিন সকালে সমরেশদের এ ব্যাপারে আর কিছুই জানাননি। তারপর থেকে বিকেলবেলার দিকে উনি যদি বারান্দায় আসেন বা বাইরে থাকেন, তখন অজানা এক জিজ্ঞাসা নিয়ে সমরেশদের বাড়ির দিকে মাঝে মধ্যেই তাকান, কিন্তু উনি আর কখনোই সুরভি দেবীকে দেখতে পাননি। এরকমভাবে প্রায় 1 মাস কেটে যায়।
এবং মানসী দেবীও ওই দিনের ঘটনা প্রায় ভুলেই গেছিল। একদিন সন্ধ্যাবেলা খুব গরম পড়েছিল এবং ইলেকট্রিসিটিও ছিল না, তাই মানসী দেবী তার হাজব্যান্ডের সাথে নিজেদের বাড়ির ছাদে বসেছিলেন। কিছুক্ষণ পরে যখন ইলেকট্রিসিটি চলে আসে, মানসী দেবীর হাজব্যান্ড নিচে চলে আসেন এবং বাড়ির ছাদে মেলে রাখা জামা কাপড়গুলো মানসী দেবী তুলতে শুরু করেন। উনি তখন ছাদে একাই ছিলেন। হঠাৎ করে উনি স্পষ্ট দেখতে পান সমরেশদের বাড়ির ছাদে সুরভি দেবী দাঁড়িয়ে আছে। এবার বেশ ভয় পেয়ে যান। উনি জামা কাপড় যতটা তোলা ছিল ততটাই হাতে নিয়ে প্রায় প্রাণপণে সিঁড়ি দিয়ে নিচে নামতে শুরু করে। ওরে বাবারে, ওরে বাবারে! ওনার এই কাণ্ড দেখে ওনার স্বামী তার কারণ জানতে চাইলেন। পুরো ব্যাপারটা তাকে জানানোয় মানসী দেবীর হাজব্যান্ড ওনাকে শান্ত করে ঘরে বসান। তারপর নিজে একাই ছাদে চলে যান। উনি কিন্তু সমরেশদের ছাদে কাউকে দেখতে পাননি। পরের দিন এই ঘটনাটা পাড়ার দু একজনের সাথে মানসী দেবী শেয়ার করেন এবং উনি এক অদ্ভুত কথা শুনতে পান। এর মধ্যেই নাকি বেশ কয়েকজন রাত্রিবেলায় সমরেশদের বাড়ির ছাদে মধ্যবয়স্ক এক ভদ্রমহিলাকে অনেকবারই ঘোরাঘুরি করতে দেখেছে, যদিও ওদের বাড়িতে ওই বয়সের কোনো মহিলা থাকতো না। ধীরে ধীরে এই কথাটা এলাকার প্রায় সকলের কাছেই ছড়িয়ে পড়ে, এমনকি সমরেশদের কানেও পৌঁছায়। অন্যদিকে নতুন বাড়িতে আসার পর থেকেই সমরেশরাও নিজেদের বাড়িতে এক অদ্ভুত গুমোট ভাব অনুভব করতে থাকে। খোলা মনে ওরা যেন এই বাড়িতে থাকতেই পারছিল না। প্রথম দিকটায় ওরা ভেবেছিল যেহেতু নতুন বাড়ি তাই এরকম লাগছে, কিন্তু যত দিন যেতে থাকে ততই যেন ওরা মানসিকভাবে অশান্তিতে ভুগতে থাকে। অরুণবাবুর শারীরিক অবস্থা দিন দিন খারাপ হতে শুরু করে। সমরেশও মাঝে মধ্যেই অকারণে অসুস্থ হয়ে পড়ত। ব্যবসাপত্রের অবস্থাও খুবই খারাপ হয়ে যাচ্ছিল। আর নতুন বউ পায়েলও ওই বাড়িতে কারোর যেন উপস্থিতি অনুভব করত। বিশেষ করে রাত্রেবেলায় বাড়ির ছাদ থেকে মাঝে মধ্যেই ও নাকি বেশ কিছু আওয়াজ শুনতে পেত। যেহেতু ওরা দোতলায় থাকতো আর আওয়াজটা আসতো 3 তলার ছাদ থেকে, তাই খুব ধীরে ধীরে এই আওয়াজগুলো শুনতে পেত। কিন্তু ওরা কখনোই এই বিষয়গুলোকে বিশেষ আমল দেয়নি। তবে 1 বছর ঘুরতে না ঘুরতেই ওদের পারিবারিক, মানসিক এবং আর্থিক অবস্থা খুবই খারাপ হয়ে পড়ে। অনিলবাবুর শারীরিক অবস্থা এতটাই খারাপ হয়ে যায় যে একবার মনে হয়েছিল যে ওনাকে আর বাঁচানো যাবে না। এরকম অবস্থায় সমরেশ ডিসাইড করে যে ওরা এই বাড়িতে আর থাকবে না। কারণ যত দিন যাচ্ছিল পাড়া প্রতিবেশীদের কাছ থেকে ওই কথাটা খুবই শুনতে পাচ্ছিল যে ওদের বাড়ির ছাদে রাত্রেবেলায় নাকি ওর মাকে দেখা যেত। সেই মতো ও ওর বাবার সাথে কথা বলে এই বাড়িটা খালি করে আবার পুরনো বাড়িতে ফিরে আসে এবং অদ্ভুতভাবেই মাত্র 1 মাসের মধ্যেই ওদের জীবন আবার আগের মতো শুরু হয়ে যায়। অনিলবাবুর শারীরিক উন্নতি হয় এবং বলা ভালো উনি পুরোপুরি সুস্থই হয়ে ওঠেন। সমরেশ তার ব্যবসায় আগের মতোই স্থিতি ফিরে পায়। অন্যদিকে যেহেতু নতুন বাড়িটা ফাঁকাই পড়েছিল, তাই সমরেশ বেশ কয়েকবার ওই বাড়িটাতে ভাড়া দিয়েছিল, কিন্তু কোনো ভাড়াটিয়েই 1-2 মাসের বেশি ওই বাড়িতে টিকতেই পারতো না। তাই বছর 2-এর মধ্যে জলের দামে ওই বাড়িটিকে ও বেচে দেয়। যখন বাড়ির নতুন মালিক ওই বাড়িতে প্রবেশ করেছিল, মেইন গেটের সামনে সুরভি দেবীর নামাঙ্কিত যে ফলকটা ছিল সেটাকে খোলার জন্য একজন মিস্ত্রি মই নিয়ে উঠেছিল, আর আরেকজন মিস্ত্রি সেই মইটাকে শক্ত করে ধরেছিল। কিন্তু নেম প্লেটে হাত দেওয়ার সাথে সাথেই মইটা অদ্ভুতভাবে পড়ে যায় এবং ওই মিস্ত্রি গুরুতর আহত হয়, ওর পা ভেঙে যায়। তবে পরবর্তীকালে ওই নেম প্লেটটা খুলে ফেলা হয়েছিল। এরপর থেকে
ওই বাড়ির সম্বন্ধে বেশি ইনফরমেশন সমরেশ আর পায়নি। তবে ও শুনেছিল মাত্র 5 বছরের মধ্যেই নাকি আরও 2বার ওই বাড়িটি বিক্রি করা হয়েছিল। কেউই 1 বছরের বেশি ওই বাড়িতে থাকতে পারতো না। আমাকে এই গল্পটা আমার অফিসের যে কলিগ বলেছিলেন, সে এই গল্পটা বলার সময় আমাকে জানিয়েছিল যে এই মুহূর্তে বাড়িটির কি অবস্থা সেটা সমরেশ জানে না, তবে সম্ভবত এটা এখনও খালি পড়ে আছে এবং ওই এলাকায় এটি ভুতুড়ে বাড়ি হিসেবেই পরিচিত হয়ে আছে। আশা করি আজকের গল্পটা আপনাদের ভালোই লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ আপনাদের সাপোর্ট আমার খুব প্রয়োজন। আর যদি আপনারাও আপনাদের জীবনের সত্যি ভৌতিক ঘটনা আমার সাথে শেয়ার করতে চান তাহলে ডেসক্রিপশানে দেওয়া মেল আইডিতে গল্প লিখে পাঠাতে পারেন। তাহলে আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।